যান দাদা যান, বাঁচার নামে আছি মরে, বুকের ভেতর রক্ত ঝড়, দেহ আর দৃষ্টিতে বিষণ্ণ সুর, প্রেম আর ভালোবাসা গেছে বহুদূর, চারপাশে দেখি শুধু অযাচিত ভঙ্গি, হয়তো বৃদ্ধাশ্রমটা হবে সঙ্গী, হয়তো বৃদ্ধাশ্রমটা হবে সঙ্গী। দাদা যান দাদা যান দাদা যান, ও দাদা যান। দেখো জোস্তার মা, তোমার যা ভালো মনে হয় তুমি সেটাই করো, কিন্তু তোমার কোনো কিছুর লগে আমারে কিন্তু চড়াইবে না। শোনেন ভাবি, আমি ওই খনকার রে এমনি এমনি তো ছাইরা দিব না, আমি একটা প্রতিশোধ নিয়েই ছাড়ুম। যাই করো সেটা বুঝতে শুনে করো, আবার যেন আজকের মতো কোনো ঘটনা না ঘটে। যা ঘটার ঘটুক না কেন, ওরে একটা ছেঁচা না দিলে আমার মনে শান্তি হইব না, বুঝছেন ভাবি? তুমি কালকে এটা ফেরত দিয়ে আসবা। শোনো, আর কোনোদিন আমার মেয়ের কোনো উপহার তুমি দিবা না, আর যদি দাও তাইলে আমি তোমার এই বাড়িতে রাখতে পারবো না। আর যেন কোনোদিন এই বাড়িতে তোর জামাই ঢুকতে না পারে। আব্বা, আপনি আমার যার কাছ থেকে পালক নিয়ে আসছেন, আমার এক্ষুনি তার বাড়িতে দিয়ে আসেন। তাগো নাম ঠিকানা তো কিছুই জানি না রে। ওই বছর 30 আগে ওই নদীর ঘাটে গোসল করতে গিয়া দেখি যে কলার ভেলা বাইসা যায়, তো ভাবলাম যে কি দেখি, ওমা চাঁদের মতো ফুটফুটা একটা শিশু কন্যা ওই বেলার মধ্যে। আমি নিয়ে আসলাম, নিয়ে আইসা তোর মায়ের কাছে দিয়ে বললাম এই যে দেখো কি সুন্দর ফুটফুটে একটা মেয়ে। আমার স্ত্রী সেটা দেখে বলল যে আহারে, এই সুন্দর ফুটফুটে মেয়ে কলার ভেলায় ভাইসা যাইতেছে, তারে তা করতে দেয়া যাবে না, সে আমাদের কাছেই থাকবে এবং আমরা তারে কন্যার মতো করে মানুষ করব। সেই থেকেই তুই আমাদের সাথে আসস। এইসব কথা কি সত্যি আব্বা? আপনি কি সত্যি সত্যি আমার কলার বেলায় ঘুরে পেয়েছেন? না মানে না গল্প, আপনি আমার সাথে বারে বারে গল্প করতেছেন আব্বা। তুই তো এরকমই কিছু একটা শুনতে চাইছস। কসম করে কর আব্বা, আমি সত্যি সত্যি এই বাড়ির মেয়ে। কসম করেই বলতেছি, তুই সত্য সত্যই এই বাড়িরই মাইয়া। তাহলে কেন করলেন আমারে যে আপনি আমার কলার বেলায় ঘুরে পেয়েছেন? এই তুই এক কথা কয়বার জিগাইবি? আমার মেজাজ কিন্তু এমনি গরম আছে, একেবারে লাথি কামি গেল। আব্বা আব্বা, আপনি আপনার দুই পুত্রকে বলেন, আপনি আপনার দুই পুত্রকে বলেন যে আমার জামাইকে যেন তারা ফেরত নিয়ে আসে। ফেরত নিয়ে আসে? আমি নিজের জন্যই কাউরে কোনোদিন কোনো কিছু অনুরোধ করি নাই, আর আমি যাবো তার স্বামীর জন্যে দুই পুত্রকে অনুরোধ করতে ফিরাইয়া নিয়ে আসে? এই তুই চিনস না আমারে? হ্যাঁ, আমি এক জমানের লোক, আমি পাথর খায়া দিন পাত করব, কিন্তু অন্যের কাছ থেকে কোনোদিন ভাত চাইয়া খাবো না, না খায়া থাকলেও। আব্বা, আপনি অনুরোধ করবেন কেন? আপনি আপনার ছেলেদেরকে নির্দেশ দিবেন, আদেশ দিবেন, তারপরে তারা যদি আপনার নির্দেশ আপনার আদেশ অমান্য করে তাহলে কান ধরে বাড়ি থেকে বের করে দিবেন, তাদেরকে ত্যায্য পুত্র করবেন। শুধু পুত্রদের না, পুত্র পুত্রবধূ কন্যা নাতি নাতনি যা আছে জামাই সবাই রে বাড়ি থেকে কান ধরে বাইর করে দেব। 19 বছর বয়সে যে ভুল করা শুরু করছিলাম সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে হবে এখন। তার মানে আব্বা, আপনি আমার ওই বাড়ি থেকে বের করে দিবেন? অসম্ভব, এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। দরকার হলে এই বাড়ি থেকে আমার লাশ যাবে, তারপর আমি জান নিয়ে এই বাড়ি থেকে বের হব না। আরে এক গন্ডা পোলাপান জন্ম দিলাম, একটারও মানুষ করতে পারলাম না। সবাই হয়েছে আমার মতো একরোখা গাউরা, একজন এর ব্যতিক্রম হইল না। একদম এখানে বসে যা, চল।
কিরে কিছু বলবি? তাহলে আমার সামনে এসে বসছিস কেন? সরি, পরে কেন? আজকে সারাদিনে যা ঘটে গেল তার সব কিছুর জন্য সরি। আমি তো একটা কথা কই। না, কেন? তুই তো এমন কিছু কবি যেটা আমি নিতে পারব না, তাই শুনতে চাই না। অপ্রিয় হইলেও তোর শুনতে হইব। আমি শুনতে চাই না। ঠিক আছে, শুনতে না চাইলে আমার সামনে কখনো তুই আসবি না, যা। এটা তো সেই কথা যেটা কইতে চাইছিলি। হ, এটাই আমার সেই কথা। তুই পারবি, তুই পারবি আমার না দেখে সারাদিন থাকতে? জানি না। তা যেটা জানোস না সেটা কস কেন? তাই আমার বিরক্ত করিস না তো, যা। খাইতেছি খাইতে দে, যা। আমি এখানে বয়ে থাকবো, আমি সারা রাত এখানে বয়ে থাকবো, দেখি তুই আমার কেমনে তারাস। যেতেছিস না কেন? যা, ডাক দি মাম্মারে। করলাম তো যাবো না, এখানে আমি সারা রাত বয়ে থাকবো। যাবি না? আমি উঠে গেলাম। আরে তুই যাবি কেন? আর এটা কি তোর একা টেবিল নাকি? এটা আমারও টেবিল। আমি এখন ভাতে নামে ভাত খাবো তোর সামনে। হ্যাঁ, আমি তোর মানা করছি? মানা করস নাই, হওয়া তো কস নাই। আমার দিকে করে তাকায় থাকলে আমি খামু কেমনে? তোর তাকে থাকলে তোর সমস্যা কি? পেটে ব্যথা করবো। আমি কি তোর ভাতের দিকে তাকাইছি নাকি? আপনারা দেখলে মনে হয় না আপনার বিয়ের বয়স মেয়ে আছে? অসুবিধা নেই, আপনারও বিয়ে করা যায়। হ্যাঁ, আমার না হয় একটা সৎ মেয়ে থাকলে অসুবিধা কি? ফোন করে যে বাজে কথা কইছে ওরা একটা শাস্তি দেওয়া লাগবে। সুজন রে দিয়াই ওরে শাস্তিটা দেওয়া তারা। এই যে চাচি আম্মা, রাতের বেলা যে আমার রুমে ডাকলেন, এখন যদি কেউ দেখে ফেলে একটা বদনাম করা যাবে না? আর একটা কথা কবি না, তাহলে কিন্তু একটা থাপ্পড় মারবি। ও মা, ভালো কথাগুলো থাপড়াবেন না। আজকাল ফেসবুকে দেখেন না কত ঘটনা লাগে। এই যে আপনার সাথে আমি এখন দাঁড়িয়ে কথা বলতেছি, গোপনে কেউ ঠাস করে জানলাতে ভিডিও করলো, এরপরে ফেসবুকে পোস্ট করলো, বাড়ির কাজের ছেলের সাথে এই যে জ্যৈষ্ঠার মা ভাইকে গেল, এটা ইজ্জতের বেজ্জতি ঘটবে না? হ্যাঁ, তোর ইজ্জত আছে, আমার ইজ্জত নাই? আপনার আমার ইজ্জতের কি আছে চাচি আম্মা? আপনার তো বিয়ে হয়ে গেছে, আর আমার তো এখনো বিয়ে হয় নাই। ইজ্জতে 12টা বাজে যাইবো, কেউ আমার বিয়ে করতে চাইবো না। হাসু, আর একটা কথা উচ্চারণ করবি না। আমি যে কথাটা কই দিছি মন দিয়ে শোন। কি বলবেন তাদের বলেন। ওই যে রামপুরার বাচ্চু খনকার আছে না, ওই বাচ্চু খনকার সুজনের মায়ের একটা বাজে প্রস্তাব দিছে। ইয়াল্লা, কি বাজে প্রস্তাব দিছে চাচি আম্মা? ওই শালা কিন্তু একটা লুচ্ছা। চুপ কর। সে সুজনের মায়ের বিয়ে করার প্রস্তাব দিছে। নাউজুবিল্লাহ, এই বয়সে আবার বিয়ে প্রস্তাব দিছে? খবরদার হাসু, এই কথা কিন্তু তুই আর আমি ছাড়া আর কাক পক্ষে যেন না জানে। এই যে চাচি আম্মা, মুখে তালা বাঁধলাম, আর জীবনে কেউ জানবে না। আর যদি কেউ জানে আমার জিব্বাই ঠাটা পড়বো। ওরে বলদ, জিব্বার মধ্যে ঠাটা পড়ে না, ঠাটা মাথার মধ্যে পড়ে। ও, তাহলে মনে করেন জিব্বাতে ঘা হবে, সেই ঘা দিয়ে গন্ধ বের হবে, কিছু খাইতে পারবো না চাচি আম্মা। আপনার সামনে আমি কথা দিলাম, এই আজও প্রমিস করলাম। তুই চুপ করবি? হ্যাঁ, তুই চুপ কর। শোন, এই খনকার যে সুজনের মায়ের বাজে কথা কইছে, তুই সুজনরে যাইয়া এই কথাটা কবি। আর এই কথাটা যদি তোরে আমি কইছি, এটা কিন্তু কর দরকার নাই। কি পারবি? চাচি আম্মা, সুজন ভাই থাকলে কোথায় কোথায় আমরা চোর মারে। এই যে দুটো গাল, আমরা সরকারি খাস জমি, যখন ইচ্ছা তখন মারে। আর আপনি নিজে বলতে পারেন না, আমার এতে বলেন কেন? ওরে বলদ, আমি হইতেছি কে সুজনের চাচি, আমি চাচি হয়ে এই কথা কেমনে কই পোলারে? যা তুই কবি। এটা অবশ্য ঠিক, আমি কম মনে, কোনো সমস্যা নেই। এখন কইতে যাইস না, হ্যাঁ, কালকে সকালবেলা কবি। যা বলদ।
ফুপুজি আপনি কি কান্দেন? এই ছাড়া আমি কান্দি নাকি হাসি এটা দেখার জন্য তোরে কে ভাড়া করছে? যা এখান থেকে। ও মা, আপনি আমারে ধারে মারেন কেন? আমি কি কান্দনের জন্য দায়ী নাকি? আপনার কান্দনের জন্য দায়ী হলো ছোট চাচাজান। ছোট চাচাজান আপনার স্বামীকে ধরে নিতেছে। আপনার সাহস থাকলে তার আগে কিছু করেন, দেখি আপনার কত সাহস। দেখ হাইসা, মেজাজটা চড়াবি না কই দিলাম। ছোট ভাই যেন তো মুরব্বী মানুষ, তারা তো কিছু বলতে পারবো না। তার পুরো রাগ কিন্তু আমি তোর উপর দিয়ে উঠাবো। হ্যাঁ, আমার তো পাইকারি দরে পাইছেন। যত খুশি কিনবেন, যত খুশি মারবেন। আর আমার জন্মই তো হয়েছে মার খাওয়ার জন্য, মারেন। যাক বাদ দেন। সুজন ভাইরে দেখছেন? সুজন ভাই কই? তো সুজন ভাইরে খুঁজে বেড়ানোর চাকরি নিছি আমি? হ্যাঁ, ওরা তোর কি দরকার? ফুবুজি, সুজন ভাইরে ওনার আম্মার একটা গোপন কথা বলতে হবে, সেই জন্য খুঁজতেছি। সুজনের আম্মার গোপন কথা? কি গোপন কথা আমার ক? যে না ফুবুজি, আপনাকে বলা নিষেধ আছে, আপনাকে তো বলতে পারবো না। ক সত্যি কথা কোন আইলা তোর গড়ে কিন্তু মারা ফেলমু। ক ছাড়েন, কইতেছি। এভাবে ধরে নাকি? কইতেছি শোনেন, ওই যে রামপুরের এই যে বাচ্চু খনকার আছে না, সে তো সুজন ভাইয়ের মায়ের বিয়ের প্রস্তাব দিছে। আমার ধারণা কি জানেন, দাদাজানকে নিয়ে ছোট চাচাজানের সাথে চাচিজানের প্রায় ঝামেলা হয়। সেই জন্য চাচাজানকে তালাক দিয়ে ওই বাচ্চু খনকারকে বিয়ে করবে। এখন আপনি বলেন, এই বুড়ি বয়সে বাচ্চু খনকারকে বিয়ে করাকে ঠিক হবে? আমি এই জন্য সুজন ভাইয়ের কাছে যাইতেছি। সুজন ভাই যদি তার মাকে বুঝায় তাহলে হয়তো বুঝবে। এইটা কি করে সম্ভব? অসম্ভবের কি আছে ফুপুজি? আপনি ফেসবুকে দেখেন না, 18 বছরের ছেলে বিয়া করে 60 বছরের বুড়া বেটাকে। আবার অনেক সময় দেখবেন ছেলে মেয়ে রাইকা ড্রাইভারের লগে ভাইগা যায়। এটা এখন নর্মাল বিষয় ফুপুজি, এটা প্রায় ঘটতেছে। কলিযুগ বলে একটা কথা আছে না। যাই হোক, বিনা লাভে আপনাকে অনেক জ্ঞান দিলাম, আর জ্ঞান দিতে পারুম না। যাই, সুজন ভাইরে খুঁজে আসি। এই ঘটনা যদি সত্যি হয় তাইলে তো আজকে পাইছি। আমারে আমার বাপের বাড়ি থেকে তাড়াইতে চায়, আমার সংসার ভাঙতে চায়। আজকে অগো সংসার আমি ভাঙ। খনকার আমার জিজ্ঞাসা করছে যে আব্বাজানরে কেমন দেখতে চাই, ওই বোবা কালা হইয়া ঘরের মধ্যে বইয়া থাকবো নাকি পাগল হইয়া রাস্তায় ঘুরতে থাকবো? তা তুমি কি বলছো? আমি কইছি বাসায় রেখে লাভ কি কন? খামাখা বাইসে থেকে কষ্ট করা লাগবো, তার থেকে একেবারে দিলে ভালো হয় না? দেখেন আব্বাজান, আপনার আগেও আমি অনেকবার বুঝাই বলছি, বাপ মারা গেলে তার সম্পত্তি বিলি বন্টন নিয়ে ভাই বোনদের মধ্যে মনে করেন ঝগড়াঝাটি, তারপরে মারামারি, মামলা মোকদ্দমা, এমনকি খুনাখুনি পর্যন্ত হয়ে যায়। বাপ বাইচা থাকতে যদি ছেলে মেয়েদের মধ্যে সব সহায় সম্পত্তি বিলি বন্টন করে দেয়, তাইলে তো আর ওই ঝামেলাগুলো হয় নাই। ইদ্রিস মাস্টারের উদাহরণও তো আমি দেখছি। জীবিত অবস্থায় 7 ছেলে আর 5 মেয়ের মধ্যে তার সমস্ত সম্পত্তি বন্টন কইরা দিয়া শেষ বয়সে সে ভিক্ষা করে খাইতে। কি দেখো নাই? ও ভাইজান, আপনি গাছের নিচে বসে আছেন, দারুণ একটা খবর আছে। কি খবর? আরে আপনার আম্মার জানে তো বিয়ের খবর আইছে। কি? কার বিয়ের প্রস্তাব আসছে? আরে আপনার আম্মার বিয়ের প্রস্তাব আইছে। এখন কিন্তু আপনার আমার দায়িত্ব বাইরে গেছে ভাই। আপনার আমি দুইজনের অভিভাবক। আমরা কি করব? এখন পাত্রপক্ষের বাড়িতে যাব, গিয়ে চেক করব তাদের সম্পত্তি আছে কিনা, টয়লেট ভালো আছে কিনা, তারপর আপনার মাকে ভালোবাসতে পারবে কিনা, শাড়ি কিনে দিতে পারবে কিনা, টাকা পয়সা আছে কিনা, আর আপনার দ্বিতীয় বাবা হওয়ার যোগ্যতা আছে কিনা। আপনি আমার চর মারার কিসের জন্য? আপনার মায়ের যে বিয়ের প্রস্তাব নিয়েছে তারা গিয়ে চর মারেন। কে আমার মায়ের বিয়ের প্রস্তাব দিছে? তার নামটা মনে করো, আমি তার জিপ টেনে ছিঁড়ে ফেলাম। রামপুরের বাচ্চু খনকার, তারা গিয়ে কিছু বলেন, সে তো আপনার মায়ের বিয়ের প্রস্তাব নিয়েছে। কথায় কথায় আমার চর মারেন। আপনার হাতে ফোড়া পড়বো যাতে আপনি আমার চড়াইতে না পারেন। আপনার পায়ে ফোড়া পড়বো আপনি যাতে হাঁটতে না পারেন।
আর আপনার মুখে টাউয়া লাগবে, টাউয়া, যাতে আপনার আমার গালি দিতে না পারেন। ও আল্লাহ গো, আপনি আমার দোয়াটা কবুল করেন। তাহলে গরিবকে খাওয়ানোর জন্য, এক সন্ধ্যার জন্য আমি নগদ 5 টাকা দেবো। আল্লাহ, আসসালামু আলাইকুম দাদাজান। ওয়ালাইকুম সালাম। কিরে জলি, তুই দোকান খোলস নাই আজকে? না দাদাজান, বউর সাথে সকাল বিকাল ঝগড়া, এইটা দাও ওইটা দাও সেটা দাও। আমি কি চা পয়সা এত কিছু পূরণ করতে পারবো দাদাজান কোন? এই জন্য মেজাজ খারাপ, দোকানই খুলবো না আজকে। আপনি ডাকছেন এই জন্য আইসি। আপনার কি অবস্থা কোন? আমার অবস্থা হইলো, আমার জীবনটা পুরাই বাস। বাস? এটা কি কোন দাদাজান? বাস আবার জীবন হয় কেমনে? শুনবি? শোন শোন, আমাকে জামানায় শিশু যখন জন্ম নিত তখন দাই মারা করতো কি, বাঁশের বেতি চাইছা পাতলা কইরা ওইটা দিয়া নারী কাটতো। তারপরে ধর যখন বড় হয়ে স্কুলে গেলাম, পড়া না পারলে বাঁশের কঞ্চি দিয়া সারে পিটাইতো। যুবক বয়সে জমি লইয়া মারামারি করতে গিয়া বাঁশের লাঠি দিয়া মারামারি করছি। বৃদ্ধ বয়সে দেখবি যখন হাঁটতে পারে না তখন লাঠিতে বর দিয়া দিয়া হাঁটে। আর মৃত্যুর সময় কবরে ওই বাঁশের চাটাই দিয়া তারপরে কবর দেয়। তাহলে কি বুঝলি? হ্যাঁ দাদাজান, কথা তো আপনার ঠিকই আছে, কি অসাধারণ কথা না রে? খুব দামি কথা কইছেন। জীবনের আরেক নাম বাস। শুধু বাস না রে, আমলে আইসা জীবনের আরেক নাম হয়ে গেছে বোতল। বোতল কেমনে দাদাজান? ধর আজকালকার মায়েরা জন্মের পর থেকে শিশুদের বোতলের মধ্যে দুধ দেয়, অসুখ বিসুখ হইলে বোতলের ওষুধ খায়। আবার যুবক বয়সে যারা একটু নষ্ট হয়ে গেছে তারা তোর ওই আজে বাজে জিনিস মানে বোতল খায়। আর বৃদ্ধ বয়সে যখন অসুস্থ হয়ে পড়ে তখন তো ওষুধের বোতল ছাড়া চলেই না। দাদাজান, আপনি খুব সুন্দর করে রহস্য করে কথার পিঠে কথা লাগায় কি সুন্দর গল্প করেন, খুব মজা লাগে। 20-25 হাজারে কিন্তু কাম হইব না, আর একটু বাড়ায় দিতে হইব। হ্যাঁ, আর এক কথা আমি বারবার পছন্দ করি না, এটা তো আপনি ভালো করেই জানেন। ঠিক আছে, আপনি তাহলে ওগুলোকে কথা কর, আর আমি বিকালে বাজারে আমো তো বাজারে। এইখানে দাওয়া দেওয়া তো খুবই মজা মারতেছে। এই আপনি জানতো বিকেলে বাজারে কথা বলে কিসে কি কিসে কি? শোনেন, আল্লাহর বিচার বড় কঠিন বিচার। আপনারা তো সবাই মিলা আমার পিছনে উইঠা পুইড়ে লাইগা আমার জামাইটা রে বাড়ি থেকে খেদাইছেন না? কিন্তু আল্লাহর তো এবার বিচার করতেছে না। উপর দিকে থু মারলে থু এসে নিজের মাথায় পড়ে। আপনি যখন অন্যরে বিপদে ফেলার জন্য গর্ত খুঁড়বেন, সেই গর্তে কিন্তু আপনি যাইয়া পড়বেন। এইটাই হইল গিয়ে আল্লাহর বিচার। তোর সে ওই বাচ্চু খুনকারের উপর রাগ আমার বেশি। তাবিজ কবজ বান মাইরে আমার সংসারে ভাঙন তৈরি করতে চাইছে। কিন্তু কাজটা করতে হবে কেমনে? বুদ্ধি খাটায়। এই আধুনিক যুগে তাবিজ কবজের নাম কইরা মানুষকে ঠকানোর অপরাধে পরে দইরা নিয়ে এসে গাছের লগে বাইন্দা গ্রামবাসীর সামনে শাস্তি দিতে হইল। কিন্তু পুরা গ্রামবাসীর সামনে ওরে শাস্তি দিলে শুধু আমাগো উপর দোষ পারবো না, বুঝতে পারছস? তাহলে আমি পোলাপান দেওয়ারে তুলে নিয়ে আসছি। আহা, আবার বোকার মতো কথা কস।